সিরিয়াল কিলার ডাক্তার। হ্যাঁ, আজ কথা বলবো ভারতবর্ষের এমন এক সিরিয়াল কিলারকে নিয়ে যে পেশায় একজন ডাক্তার ছিল। পুলিশের জালে ধরা পড়ার পর সে বলেছিল, আজ অব্দি কতজনকে খুন করেছি সঠিক মনে নেই, তবে 50টা খুন করার পর থেকে আর কখনো হিসেব করে গুণে দেখিনি। কি ভয়ানক স্বীকারোক্তি ভাবতে পারছেন? এলপিজি গ্যাস সিলিন্ডার চুরি থেকে বেআইনি কিডনি প্রতিস্থাপন অপারেশন, প্রাইভেট ট্যাক্সি চুরি থেকে শখানেক মানুষকে কুমিরের মুখে ছুঁড়ে দেওয়া। ভারতবর্ষের এই নৃশংস ডাক্তার এমন অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড ঘটিয়েছে যা শুনলে আপনাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামতে বাধ্য। কিন্তু একটানা 11 বছর ডাক্তারি করার পর একজন ডাক্তারের মাথায় সিরিয়াল কিলার হওয়ার নেশাই বা চাপলো কেন? কি এমন হয়েছিল যার বদলা নেওয়ার জন্য একটার পর একটা মানুষকে কুমির দিয়ে খাইয়ে দিত এই ডাক্তার? আর কিভাবে বা জেল থেকে পালিয়ে এক বিধবাকে বিয়ে করে সংসার পেতেছিল সে? নমস্কার, আমি সুজয় নীল। কথায় বলে ডাক্তার নাকি সৃষ্টিকর্তার রূপ, কারণ তারা মানুষের জীবন বাঁচায়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এমন এক ডাক্তারকে নিয়ে যে নিজের বদলা নেওয়ার জন্য শতাধিক নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিল। আর তাই ভারতবর্ষের এই সিরিয়াল কিলার ডাক্তারকে ভারতীয় মিডিয়া নাম দিয়েছিল ডক্টর ডেথ, অর্থাৎ মৃত্যুর ডাক্তার। কাউকে বিশ্বাস করে ঠকে যাওয়ার পর একজন ঠকে যাওয়া মানুষ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, আজকের গল্পটা সেটারই জলজ্যান্ত উদাহরণ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। সাল 1958, উত্তরপ্রদেশের আলিগড় অঞ্চলের পুররেনি গ্রামে জন্ম হলো দেবেন্দ্র কুমার শর্মার। দরিদ্র কৃষক পরিবারে জন্ম হলেও নিজের পড়াশোনার আর মেধার জোরে ব্যাচেলর অফ আয়ুর্বেদা, মেডিসিন অ্যান্ড সার্জারি অথবা BAMS ডিগ্রি লাভ করে দেবেন্দ্র। তখন 1984 সাল। বিহারের সিওয়ান থেকে আয়ুর্বেদিক ডাক্তারের ডিগ্রি অর্জন করে দেবেন্দ্র সরাসরি পাড়ি দেয় রাজস্থানের জয়পুরে। সেখানে গিয়ে বান্দিকি নামের একটা জায়গায় নিজস্ব ক্লিনিক খুলে বসে দেবেন্দ্র। এই ক্লিনিকটার নাম ছিল জান্তা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক্স। এর আগে 1982 সাল নাগাদ দেবেন্দ্র বিয়েও করেছিল। এভাবেই কেটে যায় 10টা বছর। নিজের ক্লিনিক, রোগী আর পরিবারের লোকজনদের নিয়ে ঝঞ্ঝাটি জীবন কাটছিল দেবেন্দ্রের। ততদিনে বেশ কিছু টাকাও সঞ্চয় হয়েছে। সেই সময় এক চেনা জানা আত্মীয় মারফত দেবেন্দ্র খোঁজ পায় এলপিজি গ্যাস সিলিন্ডার ডিলারশিপের বিষয়ে। দেবেন্দ্রকে বোঝানো হয় গ্যাসের ব্যবসায় বিশাল লাভ রয়েছে। ভোলা ভালা দেবেন্দ্র সেই কথায় বিশ্বাস করে নিজে জমানো 11 লক্ষ টাকা বিনিয়োগ করে বসলো সেই ব্যবসায়। আজ থেকে 30 বছর আগে 11 লক্ষ টাকা মানে আজকের দিনে সেটা প্রায় 68 লক্ষ টাকার সমান। কিন্তু দুদিন বাদেই সেই ব্যবসা লাটে উঠে গেল। আর সেই গ্যাস কোম্পানিও দেবেন্দ্রর পুরো টাকাটা লুট করে চম্পট দিল চিরজীবনের মতো। সর্বশান্ত হয়ে দেওয়ালে পিঠ থেকে গেল ডাক্তার দেবেন্দ্র কুমার শর্মার। কিন্তু তারপর ভোলা ভালা দেবেন্দ্র কুমার এমন রূপ ধারণ করলো যা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। কি সেই রূপ, সেটা জানতেই আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর দ্বিতীয় অধ্যায়ে। সর্বশান্ত হওয়ার পর যখন দেবেন্দ্র কুমারের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখনই একটা অবৈধ কাজের অফার এলো তার কাছে, যেটা সাকসেসফুলি করে ফেলতে পারলেই প্রতিটা কেস বাবদ বেশ কয়েক হাজার টাকা হাতে আসবে। কি সেই কাজ? বেআইনি কিডনি প্রতিস্থাপন। ওই শুরু হলো দেবেন্দ্র কুমারের পাপের দুনিয়ায় পথ চলা। কিছুদিন বাদে এই দেবেন্দ্র কুমার সিদ্ধান্ত নিলেন যে গ্যাসের বিজনেসে নেমে তিনি সর্বশান্ত হয়েছিলেন, সেই বিজনেসের মাধ্যমেই তিনি আরো বড় স্কেলে জালিয়াতি শুরু করবেন। ঠিক কেমন ছিল সেই জালিয়াতি চক্র, এবার সেটাই বলবো। 1995 সালে নিজের গ্রামের কাছে ছররা নামক এলাকায় একটা জালি গ্যাস এজেন্সি খুলে বসে দেবেন্দ্র কুমার। আর সেই এজেন্সির মারফত লখনৌ থেকে বেআইনিভাবে আনানো গ্যাস সিলিন্ডারগুলো সে চড়া দামে বিক্রি করতে থাকে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু বারবার পুলিশের চোখ এড়িয়ে লখনৌ থেকে গ্যাস সিলিন্ডার আনানো সম্ভব নয় বলে একটা মারণ বুদ্ধি ফেঁদে বসে ডক্টর ডেথ। সে পাশের দালালপুর গ্রামের 3 সমাজ বিরোধী বেদবীর, উদয়বীর এবং রাজের সঙ্গে যোগাযোগ করে। আর তারপরেই ডক্টর ডেথ শুরু করে নিজের মার্ডার গেম। লখনৌ থেকে আলিগড়ের পথে যে এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাকগুলো আসতো, সেই ট্রাকগুলোকে বন্দুক দেখিয়ে দাঁড় করাতো দেবেন্দ্র কুমারের দলবল। প্রাণের ভয়ে ড্রাইভার গাড়ি থামালেই গাড়িতে হামলা চালাতো উদয়বীর এবং বেদবীর। আর ওদিকে গাড়ি থেকে ড্রাইভারকে নামিয়ে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিত ডাক্তার দেবেন্দ্র কুমার এবং রাজ মিলে। কিন্তু দাঁড়ান, এখানেই গল্প শেষ নয়। তারপর সেই ড্রাইভারের কি হতো আর ওই ট্রাকটাকে কিভাবে লোকের নজর এড়িয়ে বিক্রি করতো ডক্টর ডেথ, এবার কথা বলবো সেটা নিয়ে। গ্যাস ডাকাতির পর যখন উদয়বীর আর বেদবীর মিলে ট্রাকের সমস্ত পার্টস আলাদা আলাদাভাবে খুলে মেরঠ অথবা লখনৌতে বিক্রি করতে ছুটতো, ঠিক তখনই অন্যদিকে দেবেন্দ্র কুমার এবং রাজ মিলে অপারেশন করে কিডনি বের করে নিত ওই ট্রাক ড্রাইভারের। কিন্তু ডেড বডি, সেটার কি হবে? এই পরিস্থিতিতেই সবচেয়ে নৃশংস খেলাটা খেলতো ডক্টর ডেথ দেবেন্দ্র কুমার। সে ওই মৃত ড্রাইভারদের বডি নিয়ে সোজা পাড়ি দিত কাশগঞ্জ এলাকার হাজারা খালের উদ্দেশ্যে। কেন? কারণ ওই হাজারা খালে
কুমির ভর্তি ছিল। ড্রাইভারদের ডেড বডি একবার ওখানে ফেলে দেওয়া মানে পুলিশ জীবনেও সেই ডেড বডি খুঁজে পাবে না। আর সত্যি সত্যি সেটাই হলো। প্রায় 2 বছর ধরে এভাবেই একটার পর একটা ট্রাক লুটে তার ড্রাইভারকে মেরে কিডনি বের করে নেওয়ার মারণ ধান্দা চালাতে লাগলো ডাক্তার দেবেন্দ্র কুমার। কিন্তু তারপরেই একটা এমন ঘটনা ঘটলো যার জন্য দেবেন্দ্র কুমারের সেই ব্যবসা গুটিয়ে ফেলতে হলো। ট্রাক লুটতে লুটতে বেপরোয়া হয়ে ওঠা দেবেন্দ্র কুমাররা একদিন এমন একটা ট্রাকে হামলা চালালো যেটা উত্তরপ্রদেশের এক ক্যাবিনেট মিনিস্টারের নিকট আত্মীয়ের ট্রাক ছিল। এই ট্রাকটা লুট করার পরেই পুলিশ উঠে পড়ে লাগলো ট্রাক ডাকাতদের গ্রেপ্তার করার জন্য। এই সার্চ অপারেশনে দেবেন্দ্র কুমার এবং তার দলবল ধরা পড়লো ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র গ্যাস সিলিন্ডার ডাকাতির কেসে। পুলিশ হাজার চেষ্টা করেও ওই ড্রাইভারদের মৃতদেহগুলো কিছুতেই উদ্ধার করতে পারলো না। ফলে মাত্র 3 বছর জেলে কাটিয়ে 2000 সাল নাগাদ জামিনে ছাড়া পেয়ে যায় ডক্টর দেবেন্দ্র কুমার। এবার হয়তো আপনারা ভাববেন 3 বছর জেলে থাকার পর নিশ্চয়ই দেবেন্দ্র কুমারের শুভবুদ্ধির উদয় হয়েছিল, কিন্তু সেটা 100% ভুল ভাবনা। কারণ দেবেন্দ্র কুমার বুঝে গেছিল ডেড বডি খুঁজে না পেলে পুলিশ চাইলেও বেশি দিন তাকে জেলে আটকে রাখতে পারবে না। তাই জেল থেকে ছাড়া পাওয়ার পর আরো বড় পরিসরে মারণ খেলা শুরু করে দেবেন্দ্র কুমার। নিজের পরবর্তী টার্গেট হিসেবে সে বেছে নেয় নিরীহ ট্যাক্সি ড্রাইভারদের। ভিডিওর পরবর্তী অধ্যায়ে কথা বলবো সেই সিরিয়াল কিলিং এর ঘটনাগুলো নিয়েই। জেল থেকে ছাড়া পাওয়ার পর সোজা রাজস্থানের জয়পুরে পাড়ি দেয় দেবেন্দ্র কুমার। সেখানে গিয়ে আবারও একটা ক্লিনিক খুলে বসে সে। কিন্তু যে সিরিয়াল কিলার একবার রক্তের স্বাদ পেয়ে গেছে সে নিজেকে কিছুতেই মারণ খেলায় অংশগ্রহণ করা থেকে আটকাতে পারে না। তাই দেবেন্দ্র কুমারের এই ক্লিনিকটা ছিল জাস্ট একটা আই ওয়াশ, যাতে কেউ তাকে সন্দেহ না করে। ক্লিনিক খুলে বসার কিছুদিন পর থেকেই শিকার শুরু করে ডক্টর ডেথ। সে এবার টার্গেট করে দিল্লি, ফরিদাবাদ, গাজিয়াবাদ এবং গুরগাঁওয়ের ট্যাক্সি স্ট্যান্ডে থাকা ট্যাক্সি ড্রাইভারদের। সে প্রথমে একজন ধোপদুরস্ত ভদ্রলোক সেজে ট্যাক্সি ড্রাইভারদের সঙ্গে দেখা করত, আর তারপর প্রত্যেককেই বলতো, আমি আজ রাতে আলিগড় যেতে চাই, আমাকে পৌঁছে দিতে হবে, ডাবল টাকা দেব। এই ডাবল পেমেন্টের কথা শুনে অভাবী ট্যাক্সি ড্রাইভাররা সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যেত। এরপর রাত্রিবেলা ট্যাক্সি যেই আলিগড়ের ফাঁকা হাইওয়েতে উঠতো, ঠিক তখনই দেবেন্দ্র কুমার ট্যাক্সি ড্রাইভারদের বলতো, আমার বাথরুম পেয়েছে, ট্যাক্সিটা একটু সাইড করো। ব্যাস, এরপর যেই সেই ট্যাক্সি ড্রাইভার গাড়িটাকে হাইওয়ের একপাশে সাইড করতো, সঙ্গে সঙ্গে একটা লোহার তার দিয়ে সেই ড্রাইভারের গলার নলিটা পেঁচিয়ে দিত ডক্টর ডেথ। তারপর আর কি, সেই একই পুরনো পদ্ধতি, প্রথমে গাড়ি ড্রাইভ করে নিজের আস্তানায় ডেড বডি নিয়ে যাওয়া, তারপর সেই ড্রাইভারের কিডনি বের করে নেওয়া এবং অবশেষে ড্রাইভারের ডেড বডিটাকে হাজারা খালের কুমিরদের দিয়ে খাইয়ে দেওয়া। আর অন্যদিকে ওই ট্যাক্সির পার্টসগুলো আলাদা আলাদাভাবে খুলে কাসগঞ্জ কিংবা মেরঠে বিক্রি করে দেওয়ার কাজটাও করতো দেবেন্দ্র কুমারই। এভাবেই প্রায় 125 খানা অবৈধ কিডনি প্রতিস্থাপন এবং প্রায় 100টারও বেশি মার্ডার করে নৃশংস সিরিয়াল কিলার ডক্টর ডেথ। কিন্তু জানলে চমকে যাবেন, দেবেন্দ্র কুমারের এই রক্ত ভেজা খেলার কথা ঘুণাক্ষরেও টের পায়নি ওর পরিবারের লোকজন। এমনকি দেবেন্দ্র কুমারের স্ত্রী পর্যন্ত জানতেন আয়ুর্বেদ চিকিৎসা করেই সংসার চালায় দেবেন্দ্র। কিন্তু অবশেষে কিভাবে পুলিশের জালে ধরা পড়লো ডক্টর ডেথ, এবার বলবো সেই গল্পটাই। না, সিরিয়াল কিলিং এর জন্য পুলিশের জালে ধরা পড়তে হয়নি ডক্টর ডেথ দেবেন্দ্র কুমারকে। আসলে 2004 সালে ডাক্তার অমিত কুমার নামের আর এক ডাক্তারকে বেআইনি কিডনি ট্রান্সপ্লান্টের জন্য গ্রেফতার করতে গিয়েই দেবেন্দ্র কুমারের নামটা সামনে আসে পুলিশের। তাই সেই অপরাধের ভিত্তিতেই গুরগাঁও থেকে দেবেন্দ্র কুমারকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে না, কেঁচো খুঁড়তে কে উঠে, দেবেন্দ্র কুমারের ক্ষেত্রে ঠিক সেটাই হলো। পুলিশ যখন দেবেন্দ্র কুমারের পাস্ট রেকর্ড ঘেঁটে দেখে যে সে ইতিমধ্যেই জেল খাটা আসামি, তখনই পুলিশের সন্দেহ হয় যে 125 খানা কিডনি প্রতিস্থাপন করার মতো রিসোর্স দেবেন্দ্র কুমারের কাছে এলো কোথা থেকে। এই বিষয়ে প্রথম মুখ খোলে ডাক্তার অমিত কুমার। আর অমিত কুমারের বলা তথ্যের উপর ভিত্তি করেই সিরিয়াল কিলার ডক্টর ডেথকে 3rd ডিগ্রি জেরা করা শুরু করে পুলিশ। এরপর একটা সময় এমন আসে যখন মানসিক চাপ সহ্য করতে না পেরে পুলিশের কাছে গড় গড় করে নিজের পাপের কীর্তিগুলো বলে দেয় ডক্টর দেবেন্দ্র কুমার। পুলিশকে দেবেন্দ্র কুমার জানায়, আজ অবধি কতজনকে খুন করেছি সঠিক মনে নেই, তবে 50টা খুন করার পর থেকে আর কখনো হিসেব করে গুনে দেখিনি। গোটা পুলিশ ডিপার্টমেন্ট চমকে যায় ডক্টর ডেথের এহেন নৃশংস স্বীকারোক্তি শুনে। একজন আয়ুর্বেদিক ডাক্তার শতাধিক মানুষকে খুন করে কুমির দিয়ে খাইয়ে দিয়েছে। এই খবরটা মিডিয়ার কাছে পৌঁছতেই তোলপাড় সৃষ্টি হয় সারা ভারতবর্ষ জুড়ে। মিডিয়া পৌঁছে যায় দেবেন্দ্র কুমার শর্মার বাড়িতে। ক্যামেরার সামনে দেবেন্দ্র কুমারের স্ত্রী বলেন, আমি হতবাক হয়ে গেছি খবরটা শুনে, কি বলবো বুঝতে পারছি না। আমার স্বামী যদি সত্যি দোষী হয় তাহলে যেন ওর কঠোর থেকে কঠোরতর শাস্তি হয়। আজকের পর থেকে ওর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আদালত যেন ওকে ওর পাপের সাজা দেয়। কিন্তু আদালত কি সত্যি সত্যি দেবেন্দ্র কুমার ওরফে ডক্টর ডেথকে তার প্রাপ্য সাজা দিতে পেরেছিল? ভিডিও শেষ অধ্যায়ে থাকবে সেই গল্পটাই।
2004 সালে রাজস্থান কোর্টের তরফ থেকে দেবেন্দ্র কুমার শর্মাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 2007 সালে ফরিদাবাদ কোর্ট দেবেন্দ্র কুমারের পাশাপাশি তার দুই সঙ্গীকেও এক ট্যাক্সি ড্রাইভারকে খুন করার অপরাধে কারাদণ্ডের আদেশ দেয়। 2008 সালে গুরগাঁও কোর্টের তরফ থেকে 21 জন ড্রাইভারকে খুন করার অপরাধে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয় দেবেন্দ্র কুমার শর্মাকে। কিন্তু তারপরেও ডক্টর ডেথের মতো নৃশংস সিরিয়াল কিলারের ফাঁসি হয় না। 2004 সাল থেকে 2020 সাল অবধি 16 বছর জেল খাটার পর অবশেষে 2020 সালের জানুয়ারি মাসে 20 দিনের প্যারোলে জেল থেকে ছাড়া হয় দেবেন্দ্র কুমার শর্মাকে। কিন্তু জেল থেকে ছাড়া পেতেই পালিয়ে যায় দেবেন্দ্র কুমার শর্মা। আর তারপর এক বিধবাকে বিয়ে করে নিজের পরিচয় গোপন করে সে নিশ্চিন্তে দিল্লির বারপোলা এলাকার 10 নম্বর গলিতে জীবনযাপন করা শুরু করে। এদিকে এত বড় মাপের একজন দাগী আসামি পালিয়ে যাওয়ায় রাতের ঘুম উড়ে যায় পুলিশ ডিপার্টমেন্টের। দিল্লি পুলিশের নার্কোটিক্স সেলের তরফ থেকে একটা স্পেশাল টিম তৈরি করা হয় শুধুমাত্র ডক্টর ডেথকে খুঁজে বের করার জন্য। টানা 5 মাস দিনরাত এক করে সার্চ অপারেশন চালায় ইন্সপেক্টর রাম মনোহর এবং তার দলবল। অবশেষে 2020 সালের জুন মাসে আবারও পুলিশের হাতে ধরা পড়ে নৃশংস সিরিয়াল কিলার ডক্টর ডেথ। তবে তারপর আরো 4-4টে বছর কেটে গেছে, কিন্তু আজও ভারতবর্ষের এই সাইকো সিরিয়াল কিলার ডাক্তারকে ফাঁসি কাঠে ঝোলাতে পারেনি ভারতীয় আইন ব্যবস্থা। শতাধিক নিরীহ মানুষকে মেরে তাদের পরিবারকে তছনছ করে দিয়েও বহাল তবিয়তে জেলের ভাত খাচ্ছে ডক্টর ডেথ। অথচ আমরা সবটা জেনেও কিছুই করতে পারছি না। এখন ডক্টর দেবেন্দ্র কুমারের 66 বছর বয়স, আর কয়েক বছর পরেই হয়তো এমনি মারা যাবে সে। তাহলে এক্ষেত্রে মৃতদের পরিবার কি আদৌ কোনো জাস্টিস পাবে? উত্তরটা আমাদের সবারই জানা, কিন্তু ওই যে সাধারণ মানুষের আইন ব্যবস্থার উপর কথা বলার কোনো অধিকার নেই। যাই হোক, বললে অনেক কথাই বলা যায়, কিন্তু সেগুলো বললে অযথা বিতর্ক সৃষ্টি হওয়া ছাড়া আদতে কোনো লাভ হবে না। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।